ওকে, এর আগে আমরা ডিসকাস করেছিলাম যে একাডেমিক রাইটিং টাস্ক 1 হোক আর জেনারেল ট্রেনিং হোক, আজকে শুধুমাত্র একাডেমিকের ক্লাস। যে রাইটিং টাস্ক 1 মানেই হচ্ছে মিনিমাম 150 ওয়ার্ডস আপনাকে লিখতে হবে। 150 ওয়ার্ডস এর মধ্যে আরেকটা ইনফরমেশন, যে মানে আপনার কোশ্চেনের যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলোকে এক্সপান্স করা হয়, সেগুলোকে কাউন্ট করা হয় না। কোশ্চেনের যে ওয়ার্ড গুলো থাকে সেগুলোকে এক্সপান্স করা হয়। ধরেন কোশ্চেনে আছে হচ্ছে কোশ্চেনে আছে হচ্ছে the line graph compares the percentage of people in 3 countries who use the internet between 1919 and 2009। এটা ধরেন কোশ্চেন, তাহলে কোশ্চেনের এই ওয়ার্ড গুলো কাউন্ট করা হবে না। এই যে ইন্টারনেট, বিটুইন, দ্য লাইন গ্রাফ এই ওয়ার্ডটা, লাইন গ্রাফ ওয়ার্ডটা, এগুলো কাউন্ট করা হবে না। সো ইটস সেফ টু রাইট অ্যাট লিস্ট 180 ওয়ার্ডস, 190 ওয়ার্ডস, মিনিমাম 170। তাহলে আপনি হচ্ছে একটা সেফ জোনে থাকলেন। আদারওয়াইজ আর্টিকেল যেগুলো আছে এ এন্ড বি, এগুলো যদি কাউন্টে যদি 150 কম হয়ে যায় তাহলে আপনার কিন্তু মার্কস ডিডাক্ট হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে এটাতে 1/3 মার্ক ক্যারি করে, আর এটাতে 1/3 মার্ক ক্যারি, এটা আমরা টাস্ক 2তেই বুঝিয়েছিলাম যে কিভাবে 1/3 মার্ক ক্যারি করে। আর হচ্ছে টাস্ক 2তে হচ্ছে আপনার 2/3 মার্ক ক্যারি করে। ওকে, এখন আসুন যে আমাদের রাইটিং টাস্ক 2তে যে আমরা প্যারাগ্রাফ বা হচ্ছে একটা রাইটিং টাস্ক 2 লেখার যে আমরা স্ট্রাকচার দেখেছিলাম, ওখানেও 4টা আপনার প্যারাগ্রাফ থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2, শেষেরটা হচ্ছে কনক্লুশন। এখানে একটু সামান্য একটু আকাশ পাতাল পার্থক্য, যে এখানে ইন্ট্রোডাকশন হবে আর ওভারভিউটা নতুন করে আসতেছে, আর কনক্লুশন এখানে হবে না। কনক্লুশন এখানে হবে না। ভাইয়া সবাই একটু রাইটিং টাস্ক 1 এর জন্য আলাদা একটা পেপার নেবেন, নতুন করে নতুন পেজে লেখা শুরু করবেন, অথবা হচ্ছে নতুন আলাদা খাতা হলেও কোনো সমস্যা নাই, কিন্তু নতুন পেজে লেখা শুরু করবেন। আর এখানে যারা বিগিনার যা বা আগে এগুলো ওইভাবে দেখেননি বা ডিসকাস করেননি, সরি, সবাই একটু কথাগুলো রিভাইজ করে নেন বা লিখে চাইলে লিখতেও পারেন। সেটা হচ্ছে যে রাইটিং টাস্ক অনে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। রাইটিং টাস্ক অনে শুধুমাত্র একাডেমিকের জন্য। রাইটিং টাস্ক অনে, আর আজকে তো সবাই হচ্ছে শুধু একাডেমিকেরই, এর বাইরে কেউ নাই। ওকে, সো রাইটিং টাস্ক অনে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। নিজস্ব নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। ওকে, এই ইনফরমেশনটা না জানার কারণে অনেকে ভুল করে থাকেন যে হচ্ছে আচ্ছা, ভাই তো বলছিল যে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না, নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না, নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না, এরকম বলতে 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 ও আচ্ছা নিজস্ব মতামত দিতেই হবে। এই যে আপনার মানে মানে কনফিউশনটা ক্রিয়েট হইতে হইতে আপনার ব্রেনে অন্যরকম ভাবে যদি কাজ করে, এরকম ভুল কিন্তু আমি ফান করার জন্য বলতেছি না, অলরেডি আমাদের দু একটা স্টুডেন্ট হলেও এই ধরনের ভুল করেছে। তো বলে যে ভাই আমি তো একদম একদম হচ্ছে ওইভাবে প্র্যাকটিস করিনি, জাস্ট আপনার একটা ক্লাসে দেখেছিলাম, তো আমি তো এই কাজ করে আসছি, তো আপনার ব্যান্ড স্কোর কমবে। ভাই দয়া করে এখন কেউ টাস্ক 2 নিয়ে কথা বলবেন না, টাস্ক 2টা শেষ না। টাস্ক 2টা আমরা সবেমাত্র শুরু করেছি, বা হচ্ছে ওখানে টাস্ক 2 নিয়ে আমাদের বেসিক ইনফরমেশন গুলো আমরা বলেছি, টাস্ক 2 এর আরো ক্লাস হবে। আর হচ্ছে আজকে আমরা শুধুমাত্র টাস্ক 1টা নিয়ে আলাপ করব, আর টাস্ক 2 এর ক্লাস শেষ না, ওইটা ক্লাস আরো অবশ্যই হবে। ওকে, তাহলে হচ্ছে কি বলতেছিলাম যে রাইটিং টাস্ক 1 এ নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না, নাম্বার 1। এরপরে হচ্ছে যেটা বলছিলাম যে রাইটিং টাস্ক 1 এর জন্য আপনার মাস্ট মিনিমাম মিনিমাম 4টা প্যারাগ্রাফ হবেই, 4টা প্যারাগ্রাফ হবেই। এক নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় হচ্ছে ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারা 2। অনেক অনেক স্পেশালিস্ট আছেন আইএলটিএস এর, অনেক অলরাইট অনেকেরই দেখেছি যে যারা এই ওভারভিউটাকে বডি প্যারা 1, বডি প্যারা 2 এর শেষে নিয়ে যান। সো এটা আসলে কোনো রকম ম্যাটার করে না,
আপনি সবসময় এই স্ট্রাকচারটাই ফলো করেন, যে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে ওভারভিউ। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরেরটা হচ্ছে ওভারভিউ, এরপরে হচ্ছে বডি প্যারা 1, এরপরে হচ্ছে বডি প্যারা 2। সবাই লিখছেন তো যে এই 4টা প্যারাগ্রাফ থাকে রাইটিং টাস্ক 1-এ? লিখছেন না সবাই? লিখেছেন কি খাতায়? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন কোশ্চেনে চলে যাই। এখন ইন্ট্রোডাকশনটা কি হবে, বডি ওভারভিউটা কি হবে, বডি প্যারা 1 বডি প্যারা 2টা কি কেমন হবে, এটা আমরা হচ্ছে কোশ্চেনে একটা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। ধরুন ধরুন এরকম একটা কোশ্চেন আছে যে দ্য লাইন গ্রাফ, মনে হয় হয়তো কারোর জন্য একটু দেখতে প্রবলেম হতে পারে, লেখাগুলো ছোট। দ্য লাইন গ্রাফ compares the percentage of people in 3 countries who used the internet between 1999 and 2009. এটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন যে the line graph compares the percentage in 3 countries who used the internet between 1999 and 2009. এটা কোশ্চেনে দেওয়া থাকবে, এই টাইপসের কথাটা কোশ্চেনে দেওয়া থাকবে। নিচে আরেকটা কোশ্চেন আছে দেখেন, ধরেন আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে ধরেন এটা একটা কোশ্চেন, লাইন গ্রাফের একটা কোশ্চেন। দ্য চার্টস বিলো শো দ্য চেঞ্জেস ইন ওনারশিপ অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট ডুইং হাউস ওয়ার্ক অ্যান্ড হাউস হোল্ডস ইন ওয়ান কান্ট্রি বিটুইন 1920 অ্যান্ড 2019। এই ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে, একটা ধরেন বা লাইন গ্রাফ দেওয়া আছে এবং একটা কথা বলা আছে, কিছু কথা বিস্তারিত এখানে বলা আছে। আপনাকে ইন্ট্রোডাকশনটা খুব সহজ করে যদি আমি বলি, যে কোশ্চেনে যা থাকবে মানে হচ্ছে আপনাকে যে রাইটিং টাস্কের জন্য একটা পেপার দেওয়া হবে, কোশ্চেন পেপার দেওয়া হবে, ওই কোশ্চেনের কথাটাই প্যারাফ্রেজ করে লিখবেন এবং যত বেশি সম্ভব ভোকাবুলারি চেঞ্জ করে লিখবেন। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। জাস্ট কোশ্চেনের কথাটাই লিখবেন, কোশ্চেনের কথাটাই মানে প্যারাফ্রেজ বা সিনোনিম দিয়ে একটু চেঞ্জ করে লিখবেন। ধরেন প্রথম কথা শেষে লিখবেন, শেষের কথা শুরুতে লিখবেন, অ্যাক্টিভ থাকলে প্যাসিভে লিখবেন, প্যাসিভ থাকলে অ্যাক্টিভে লিখবেন। এছাড়া ওয়ার্ডগুলোর যত বেশি সম্ভব সিনোনিম ইউজ করা যায় এই কাজটা করবেন। এটাকেই বলা হয় হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। এখন দেখেন প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই কথাটা বলা থাকবেই, মাস্ট। উপরের দিকে এই কথাটা বলা থাকবেই, দ্য চার্ট বিলো অথবা দ্য লাইন গ্রাফ বিলো অথবা হচ্ছে দ্য ম্যাপ বিলো অথবা হচ্ছে দ্য মিক্সড চার্টস বিলো give information about USA marriage and divorce rates between 1970 and 2000. And the marital status of Americans in 2 of the year. তার মানে আপনি এই কথাটাকেই প্যারাফ্রেজ করে লেখাই হচ্ছে ইন্ট্রোডাকশন। আপনাকে নতুন করে কোনো ধরনের ব্রেন খাটাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট কোশ্চেনে যে লেখাটা থাকবে সেটাকেই প্যারাফ্রেজ করে বা সিনোনিম ইউজ করে লেখাটাকেই বলা হয় ইন্ট্রোডাকশন। ওকে, আপনার রাইটিং টাস্ক অনের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। কি কি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে এই যে দেখেন এখানে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। এই কথাটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, আপনার বডি প্যারা অনের জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, মানে হচ্ছে যতগুলা ইনফরমেশন থাকবে সেটাকে আপনাকে সামারি করতে হবে। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, এটা হচ্ছে দেখেন কমায়ের আগে এই কথাটা বলা আছে। তার মানে একটা প্যারা হবে যে শুধুমাত্র আপনাকে যে ইনফরমেশন গুলো আছে ওখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বা রিপোর্ট করতে হবে। এখন যদি 10টা 15টা 20টা ডেটা থাকে আপনাকে কিন্তু 20টাই দিতে হবে না, ওখান থেকে কি দিতে হবে, মেইন ফিচার্স, মানে মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। মূল বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, সবচেয়ে বেশি অথবা সবচেয়ে কম অথবা এভারেজ অথবা হচ্ছে 3-4টা ডেটা একদম সেম ফিক্সড। সো এটা কি বলা হচ্ছে মেইন ফিচার্স।
কমায়ের পরে কি বলা আছে, and make comparisons where relevant, এবং এবং হচ্ছে এগুলোর মধ্যে কম্পেয়ার করেন। কম্পেয়ার কিভাবে করবেন, ধরেন এখানে কয়েকটা সাল দেওয়া থাকবে, এই সালগুলোর মধ্য থেকে ধরেন আপনার প্রথম দিকে কত হয়েছিল, শেষের দিকে কত হয়েছে, বা হচ্ছে মাঝের দিকে কত আছে, এটা হচ্ছে একটা সালের সাথে একটা ইয়ারের সাথে আর একটা ইয়ারের যে ডিফারেন্সটা, সেটা কি আগের চেয়ে বেড়েছে নাকি কমেছে, সেটা কি বলা হচ্ছে কম্প্যারিজন। ওকে, এরপরে দেখেন পাই চার্ট। পাই চার্ট মানে হচ্ছে আমরা জানি যে বৃত্ত বা গোলাকার, এখানে যেটা আছে, এখানে ধরেন এই পাই চার্টটা হচ্ছে এরকম, জাস্ট হচ্ছে আমরা পরিচিত হচ্ছি এক একটার সাথে। এরপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যাব। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কিভাবে লিখতে হয় সেটার একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারা 2। এটা হচ্ছে আমাদের পাই চার্ট, এটাতে আমি আবার পরে আসতেছি। আর একটা হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে হচ্ছে ধরেন এরকম একটা টেবিল থাকে, কিন্তু যাহাই থাকুক না কেন আমাদের ইন্ট্রোডাকশন লেখার স্টাইলটা সবসময় সেম হবে। আর মিক্সড চার্ট কাকে বলা হচ্ছে, মিক্সড চার্টটা হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম। আসলে এই 5টা টাইপস যে আছে, যে লাইন গ্রাফ, বার চার্ট, তারপরে মিক্সড চার্টস, তারপরে হচ্ছে টেবিল, এই কয়েকটা, এই 5টা হচ্ছে আপনার একই ধরনের বিষয় নির্দেশ করে। সেটা হচ্ছে জাস্ট ডেটা শো করবে। ডেটাটা হচ্ছে লাইন গ্রাফেও থাকতে পারে, বার চার্টেও থাকতে পারে, পাই চার্টের মাধ্যমেও থাকতে পারে। আর মিক্সড চার্টস মানেটা কি, মিক্সড চার্টস মানে হচ্ছে ধরেন দুইটা ইনফরমেশন, একটা আছে হচ্ছে পাই চার্টে, আর একটা আছে হচ্ছে টেবিলের মাধ্যমে। একটা আছে হচ্ছে পাই চার্ট, আর একটা হচ্ছে টেবিলের মাধ্যমে, তাহলে হচ্ছে মিক্সড চার্ট। একটা চার্ট হচ্ছে পাই চার্ট, আর একটা চার্ট হচ্ছে টেবিল। সো আসলে কার্যত মানে যেটা বোঝায় এই 5টার দ্বারা, আপনাকে একটা ডেটা দিবে, সেটাকে আপনার কম্পেয়ার করতে হবে, আর সামারাইজ এন্ড রিপোর্ট দ্য মেইন ফিচার্স, এটা হচ্ছে আপনার মূল কাজ। তাহলে দেখেন যে কোনো আপনার ইনফরমেশন থাকুক না কেন, সেখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। কি কি বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। দ্বিতীয় কাজটা কি, মেক কম্প্যারিজনস হোয়ার রিলেভেন্ট। ওকে, চলুন আমরা এখন হাতে কলমে দেখি কোনটার জন্য কোন আনসার হয়। দেখেন আমাদের ইন্ট্রোডাকশনে কি বললাম, সবাই একটু ইন্ট্রোডাকশনের জায়গায় লিখে নেন যে কোশ্চেনটাকেই হুবহু প্যারাফ্রেজ করা। কোশ্চেন প্যারাফ্রেজ অফ দা কোশ্চেন, প্যারাফ্রেজ অফ দা কোশ্চেন। ওকে, আমরা আগে ইন্ট্রোডাকশনটা শেষ করি, ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা দিয়ে দেই, এরপরে আমরা ওভারভিউতে যাচ্ছি। তার মানে ইন্ট্রোডাকশন কাকে বলা হচ্ছে, প্যারাফ্রেজ দা কোশ্চেন। আমাদের যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা কোশ্চেনে যাই। ধরেন এখানে যে কোশ্চেনটার কথা আমরা আলোচনা করতেছিলাম, যে দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজ অফ পিপল ইন 3 কান্ট্রিজ। তাহলে এখানে একটা লাইন গ্রাফ আছে, সেটা কি করতেছে, কম্পেয়ার করতেছে কাদের মধ্যে, পিপলের মধ্যে, জনগণের মধ্যে, ইন 3 কান্ট্রিজ, 3টা দেশের, হু ইউজড দ্য ইন্টারনেট, যারা ইন্টারনেট ব্যবহার করত, বিটুইন 1999 এন্ড 2009, 1999 সাল থেকে 2009 সালের মধ্যে যারা ইন্টারনেট ব্যবহার করত, তাদের মধ্যে কম্পেয়ার। এখানে দেখেন 3টা কান্ট্রি আছে। 3টা কান্ট্রি কি কি, একটা হচ্ছে ইউএসএ, হচ্ছে যে ডট 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 যেটা, এরপর হচ্ছে কানাডা যে এটা, তারপরে মেক্সিকো হচ্ছে এটা। ইন্টারনেট ইউজার্স অ্যাজ পার্সেন্টেজ অফ পপুলেশন, মানে কোন দেশের মানুষ কত পার্সেন্ট ইন্টারনেট ইউজ করত। আপনি দেখেন ইউএসএ টা 1999 সালে ইউএসএ হচ্ছে হাইস্ট ছিল, সবচেয়ে বেশি ব্যবহার করত। এখানে ধরেন আমি এটা কপি করে নিয়ে আসছি, এজন্য পার্সেন্টেজটা হুবহু দেখাচ্ছে না, বাট এটা হচ্ছে 50%, এটা ধরেন হচ্ছে 10%, এটা হচ্ছে ধরেন 20%, এটা ধরেন 30%। সো বাট পরীক্ষায় এই ধরনের থাকবে না, পরীক্ষায় অবশ্যই আপনাকে হুবহু হুবহু একদম মানে দেখতে সমস্যা হয়, এই ধরনের কিছু অবশ্যই থাকবে না। জাস্ট এখানে আমি কপি করে নিয়ে আসছি, এজন্য এরকম। তাহলে এখানে দেখেন কি আছে, ইউএসএ এর হচ্ছে প্রথমে হচ্ছে সবচেয়ে বেশি ছিল, শেষে এসে এটা সেকেন্ড হয়েছে। আবার কানাডা হচ্ছে প্রথমে সেকেন্ড ছিল,
এবং লাস্টে যে এরা ফার্স্ট হয়েছে, মানে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে সবচেয়ে বেশি। এবং মেক্সিকো কি ছিল, মেক্সিকো প্রথমেও লাড্ডু গুড্ডু এবং 2009 সালে এসেও সবার শেষে অবস্থান করতেছে। আচ্ছা দাঁড়ান, আমি একটা ভালো ছবি নিয়ে আসতেছি। সবগুলো ছবি এরকম। ওকে, দেখেন তো এই ছবিটা দেখা যাচ্ছে কিনা। এখানে হচ্ছে ধরেন কানাডা হচ্ছে আহ মেক্সিকো, মেক্সিকো হচ্ছে প্রথমেও শেষ, তারপরে হচ্ছে মাঝের দিকেও শেষ। আচ্ছা আমরা দুটোই রাখতেছি যাতে হচ্ছে আমাদের এটা মানে দুটোই বুঝতে সুবিধা হয়। ওকে, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আরেকটা। তাহলে এখানে দেখেন মেক্সিকো, মেক্সিকো কি ছিল, প্রথমেও শেষের দিকে ছিল এবং লাস্টে যেও শেষ। কানাডা কি হয়েছে, কানাডা হচ্ছে ধরেন প্রথমে ছিল সেকেন্ড, শেষের যে হয়েছে ফার্স্ট। এবং ইউএসএ ছিল সব প্রথমে ছিল হচ্ছে হাইস্ট রেঞ্জে ছিল এবং শেষে যে সেকেন্ড হয়েছে। আচ্ছা আমাদের ইন্ট্রোডাকশনে কি করতে হবে, ইন্ট্রোডাকশনে কোশ্চেনে যা থাকবে, ভাই ইন্ট্রোডাকশনটা আমরা শিখি, এরপর আমরা ওভারভিউতে যাচ্ছি, বডি প্যারা 1-এ যাচ্ছি, বডি প্যারা 2-তে যাচ্ছি। ইন্ট্রোডাকশনে আমাদের কি করতে হবে, কোশ্চেনে যা থাকবে সেটা কি হচ্ছে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। এই যে আমরা এখানে যেটা লিখেছি, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। এটাকে আমাদের তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হবে, ধরেন ইন্ট্রোডাকশনের যে আমাদের কথাটা, ইন্ট্রোডাকশন সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, ইন্ট্রোডাকশন সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ব্যাপারটা কিরকম একটু আমরা লিখে রাখি, যে এই যে রাইটিংটা অনেক নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন কিসে হবে, ইন্ট্রোডাকশন হবে প্রেজেন্ট টেন্সে শুরু হবে। ওকে, ইন্ট্রোডাকশন প্রেজেন্ট টেন্সে শুরু হবে। তাহলে ব্যাপারটা কি রকম, যেমন ধরেন আমাদের ইন্ট্রোডাকশনের যে স্ট্রাকচারটা, কোশ্চেনে যেটা থাকবে সেটা কি হচ্ছে হুবহু আমাদের প্যারাফ্রেজ করা। ধরেন এটা একটা কোশ্চেন, ধরলাম এটা আমাদের একটা কোশ্চেন। কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আছে হচ্ছে the line graph compares the percentage of people in 3 countries who use the internet between 1999 and 2009। এটা হচ্ছে কোশ্চেনে দেয়া আছে, জাস্ট এটা কি হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে, এটাই আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন প্রেজেন্ট টেন্সে হবে মানে কি, এই যে দা লাইন গ্রাফ কম্পেয়ার্স, এই দা লাইন গ্রাফ কম্পেয়ার করতেছে, এইটা ভবিষ্যতের কোনো ডেটা নিয়েও কম্পেয়ার করতে পারে অথবা অতীতের কোনো ডেটা নিয়েও কম্পেয়ার করতে পারে অথবা বর্তমানের কোনো ডেটা নিয়েও কম্পেয়ার করতে পারে। যে সময় নিয়েই কম্পেয়ার করুক না কেন, এইটা দেখাচ্ছে কি বর্তমানে দেখাচ্ছে না। আপনি ধরেন আজকের পেপার পড়তেছেন, সো পেপারে আপনি একটা টেবিল দেখলেন, একটা ডেটা দেখলেন। সো আপনি যখন এই ডেটাটা আপনি অন্য কাউকে বলবেন, আপনি কি বলবেন, যে এই পেপারটা পেপারে আছে অথবা এই ডেটাটা এটা বলতেছে। সো বলতেছে বলবেন প্রেজেন্ট টেন্সে, কিন্তু কি বলতেছে এটা ভবিষ্যতের কিছুও বলতে পারে,
অতীতের কিছু বলতে পারে। সো ইন্ট্রোডাকশনের শুরুটা হবে প্রেজেন্ট টেন্সে দিয়ে, ইন্ট্রোডাকশনের শুরুটা হবে হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে। আর প্রথম ওয়ার্ড যেটা থাকবে এখানে হচ্ছে ধরেন এই লাইন গ্রাফ, লাইন গ্রাফ কম্পেয়ার্স, তার মানে হচ্ছে এখানে লাইন গ্রাফ থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, মিক্স চার্টস থাকতে পারে। সো এই কয়েকটার মধ্যে যেটাই থাকুক না কেন, লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবিল, মিক্সচার্স, যে ওয়ার্ডটাই থাকুক না কেন সেটা আমাদের সেম ওয়ার্ডটাই হবে। এগুলার ভাই সিনোনিম অ্যান্টোনিম করতে যায় না। এই মিক্সচার্স, টেবিল, টেবিল থাকলে টেবিল লিখবেন, পাই চার্ট থাকলে পাই চার্টই লিখবেন, বার গ্রাফ থাকলে বার গ্রাফই লিখবেন, লাইন গ্রাফ থাকলে মানে লাইন গ্রাফই লিখবেন। আর এই পাঁচটা হচ্ছে সেম, এই পাঁচটা হচ্ছে সেম, বাকি দুইটা হচ্ছে ডিফারেন্ট, এটার ক্লাস আলাদা হবে। কিন্তু এই দুটোরও আবার ইন্ট্রোডাকশনটা একইভাবে লিখতে হয়। ওকে, তাহলে দেখুন এই লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবিল, প্রথমে যেটা থাকবে সেটাই। তাহলে এখানে কি আমরা তাহলে কি লিখবো, এখানে লাইন গ্রাফ আছে, আমরা লাইন গ্রাফই লিখবো। এর পরের যে অর্থটা থাকবে এখানে আছে কম্পেয়ার থাকতে পারে, অথবা বেশিরভাগ জায়গায় দেখবেন যে শো থাকে, অথবা হচ্ছে মানে হচ্ছে ইন্ডিকেটস থাকে। সো এই অর্ডার মাস্ট আপনি চেঞ্জ করবেন, এই অর্ডার মাস্ট আপনি চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন ভাই? টেমপ্লেট তো আছেই, এখন যেটা দিতেছি এটা আরো বড় টেমপ্লেট। সো টেমপ্লেটটা হচ্ছে কিরকম, যে ইন্ট্রোডাকশনের জন্য এই প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে, এটা তো আমরা বললামই। আর সেকেন্ড হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, মিক্স চার্টস, ম্যাপ, যেটাই থাকুক না কেন সেটাই আমরা লিখবো। আর পরের ওয়ার্ডটা, পরের যে ভার্বটা থাকবে, ভার্বের আমরা সিনোনিম ইউজ করব। এখানে ভার্ব কি আছে, কম্পেয়ার, এখানে অথবা কি থাকতে পারে, শো থাকতে পারে। সো যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, যে ওয়ার্ডটা থাকবে ভার্বের আমরা সিনোনিম ইউজ করব। তাহলে এখানে দেখেন কতগুলা ভার্ব আমরা ইউজ করতে পারি। এখানে শো এর পরিবর্তে ইলাস্ট্রেটস হতে পারে, ডিপিক্টস হতে পারে, রিপ্রেজেন্টস হতে পারে, ইলাবোরেট হতে পারে, ডিসপ্লে, রেফার্স, অবজার্ভস, গিভ ইনফরমেশন, কম্পেয়ার। এখানে ইলাস্ট্রেটস আছে কারণ লাইন গ্রাফ একটা, যদি দুটা থাকতো তাহলে হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে হতো। এখানে হচ্ছে ধরেন সিঙ্গুলার আছে, ভার্বের হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে, প্লুরাল নাম্বার হলে তখন কিন্তু আর এই এসটা হবে না, কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। এখানে ধরেন ইলাবোরেটও হতে পারে অথবা ইলাবোরেটসও হতে পারে যদি ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে ফার্স্ট হচ্ছে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডই বসাতে হবে। সেকেন্ড হচ্ছে ভার্বের আমরা সিনোনিম ইউজ করব। এখানে ভাই যতগুলা 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা আমরা ভাই মুখস্থ করে রাখবো এই ভার্বের সিনোনিম গুলো। এর বাইরে ইনশাল্লাহ আর কোনো ওয়ার্ড আসার চান্স নাই, এই কয়েকটা ওয়ার্ডই আপনার থাকবে। আর যদি আপনার মানে অ্যান্টিসিপেট বা ফোরকাস্ট, ভবিষ্যৎ জাতীয় কিছু ধরেন ডেটা থাকে, তাহলে হচ্ছে এই ওয়ার্ডগুলা ইউজ হবে। ফিউচার ইমাজিন বা ভবিষ্যতের কোনো ডেটা, যেমন হচ্ছে বাংলাদেশের 20 বছর পরে, 30 বছর পরে বাংলাদেশের গাড়ির সংখ্যা কত হবে। সো এটা একটা ফোরকাস্ট করা হচ্ছে, ফিউচার রিলেটেড কোনো কথা। সো ফিউচার রিলেটেড কোনো কথা হলে প্রেডিক্ট অথবা ফোরকাস্ট অথবা এক্সপেক্ট অথবা প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে অনুমান করা, ভবিষ্যৎ ভিত্তিক কোনো কথা, অথবা অ্যান্টিসিপেট, এটা মানে হচ্ছে অনুমান করা, পূর্বানুমান, অথবা হচ্ছে ভবিষ্যৎ কোনো বিষয়ে আন্দাজ করা। সো কাইন্ডলি এই ওয়ার্ডগুলো লিখে নেন, ওয়ার্ডগুলো হচ্ছে লিখে নেন যাতে আমাদের এই ওয়ার্ডগুলো মুখস্থ থাকে। এবং যে কোনো একটা থাকবে সেটার বিপরীত কিছু, মানে ধরেন থাকলো শো আপনি বলবেন ইলাস্ট্রেট, থাকলো ডিপিক্টস আপনি বলবেন রিপ্রেজেন্ট, থাকলো রিপ্রেজেন্ট আপনি বলবেন অবজার্ভ। এটাই হচ্ছে আমাদের লেক্সিক্যাল রিসোর্সের যে মানে নাম্বার, সেগুলো এখান থেকে কাউন্ট হবে। ওকে, তাহলে হচ্ছে ফার্স্ট গেল লাইন গ্রাফ, বার গ্রাফ, যেটাই হোক সেটাই বলবো। সেকেন্ড হচ্ছে ভার্বের সিনোনিম ইউজ করব, সেকেন্ড হচ্ছে আমরা ভার্বের সিনোনিম ইউজ করব। synonyms of the verb and others as much as possible. Okay, synonym of the verb and others, অন্য ওয়ার্ড গুলো and other words
আরো ক্লিয়ার করে লিখি, and other words as much as possible. এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। দেখেন এখানে হচ্ছে তাহলে টোটাল স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে ইন্ট্রোডাকশনের, এখানে লাইন গ্রাফ, বার চার্ট, কলাম, গ্রাফ, টেবিল অথবা হচ্ছে মিক্সড চার্টস, অথবা মিক্সড চার্টস, যেটাই থাকুক সেই ওয়ার্ডটাই আমরা বলবো। এরপর হচ্ছে ভার্বের সিনোনিম, এরপর হচ্ছে ভার্বের সিনোনিম, যতগুলা ভার্ব থাকবে সেটার হচ্ছে আমরা একটা থাকলে আরেকটা বলবো। এরপরে হচ্ছে ইনফরমেশন, যে ওকে এখানে ইনফরমেশনটা কি নিয়ে বলা আছে। এখানে ধরেন কি আছে কোশ্চেনে, যে আপনার কোশ্চেনে আছে হচ্ছে পার্সেন্টেজ অফ পিপল ইন দা ইন 3 কান্ট্রিজ হু ইউজ দ্য ইন্টারনেট, অথবা ইন্টারনেট ইউজার্স। ইন্টারনেট ইউজার্স তার মানে এই জিনিসটাকে, এখানে আছে ইন্টারনেট ইউজার্স, তাহলে এই জিনিসটাকে আমরা 3 ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারি। ইন্টারনেট ইউজার্স, এখানে 3 ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারি। ফার্স্ট হচ্ছে দ্য ইউজার্স, অথবা হচ্ছে দ্য পিপল হু ইউজ দ্য ইন্টারনেট। দেখেন আমি অনেক কলেবর বৃদ্ধি করছি না, বা অনেক কঠিন করতেছি না, অনেক কঠিন করতেছি না, জাস্ট হচ্ছে বলে দিচ্ছি যে এটাকে এইভাবে চেঞ্জ করা যায়, দ্য ইউজার্স অথবা দ্য পিপল হু ইউজ দ্য ইন্টারনেট। এটা 1 নাম্বার। 2 নম্বরে আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, internet was used by the users, used by the people. Internet was used by the people. এরপরে হচ্ছে the users of the internet, এখানে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, এটা সেটা হ্যান ত্যান এগুলা দিয়েও আমি বলতে পারি, বাট আপনারা দেখেন তো এটা দিয়ে বোঝেন কিনা। মোট কথা হচ্ছে এখানে ইন্টারনেট ইউজার্স আছে, আমরা হচ্ছে এই পরের অর্ডটা আগে নিয়ে আসলাম আর প্রথম অর্ডটা পরে নিয়ে গেলাম, এটাকে জাস্ট হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের একটা রুলসে ফেলায় দিলাম। সো দেখেন ইন্টারনেট ইউজার্স এই কথাটা তো আপনাকে বারবার বলতে হবে। সো যেহেতু এই একই কথা আপনাকে বারবার বলতে হবে, সো আপনি অবশ্যই একটু ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে বলবেন। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের ফার্স্ট কাজটা কি, আমাদের হচ্ছে নাম লেখা, এরপরে ভার্বের সিনোনিম, এরপর ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন থাকুক সেটা জাস্ট এখানে একটু প্যারাফ্রেজ করে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে মেজারমেন্ট, ইউনিট, এটা কি কিভাবে বলা আছে, এটা কি হচ্ছে ডলারে বলা আছে নাকি পার্সেন্টেজে বলা আছে নাকি কোনো সংখ্যা দিয়ে বলা আছে, এটা কিভাবে বলা আছে। আর শেষে হচ্ছে ডিউরেশন অফ ডেটা। সবসময় মনে রাখবেন আমাদের গ্রামারের রুলস অনুসারে এমপিটি, ম্যানার প্লেস টাইম, টাইমটা সবসময় শেষে হয়। যেহেতু টাইমটা সবসময় শেষে হয়, সো আমাদের যে কোশ্চেনের মধ্যে যে টাইমটা থাকবে, এখানে ধরেন 1999, 1999, 1999, সো এইটা এন্ড 2009,
সো এটাকে টাইমটা সবার শেষে হবে, টাইমটাও আবার বিভিন্নভাবে ঘুরিয়ে লেখা যায়। আমি এগুলো আস্তে আস্তে আরো ডিপলি আসতেছি। এখানে আছে ধরেন 1999 সাল থেকে শুরু হয়ে 2009 সাল পর্যন্ত। সো আপনি এই ডিরেক্ট এই ওয়ার্ডটা বলেন না, বলেন যে 1999 সাল থেকে শুরু হয়েছে এবং যেটা 20 বছর সামনে পর্যন্ত অথবা 2 ডিকেডস পর্যন্ত এটার ব্যবহার হয়েছে বা এটা নিয়ে কাজ করা হয়েছে। সো 2 ডিকেডস অথবা হচ্ছে স্টার্টিং ডিউরিং 20 ইয়ার্স, 20 বছর ধরে, স্টার্টেড ফ্রম 1999, 1999 সাল থেকে যেটা শুরু হয়েছে, 20 বছর ধরে চলছে যেটা 1999 সাল থেকে শুরু হয়েছে। সো টাইমটা ঠিকই দিবেন কিন্তু একদম হুবহু এই ওয়ার্ডটা দিবেন না। তাহলে দেখেন আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, প্রথমে হচ্ছে আমাদের লাইন, গ্রাফ, বার, কলাম যেটাই থাকুক না কেন সেটাই লিখতে হবে। এরপর হচ্ছে ভার্বের সিনোনিম, এরপর হচ্ছে ইনফরমেশন, এরপরে হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টটা কিসে দেওয়া আছে, এটা কি হচ্ছে কোনো সংখ্যায় দেওয়া আছে নাকি কোনো ডলারে দেওয়া আছে নাকি জনসংখ্যা বা কোনো পার্সেন্টেজ বা কিভাবে দেওয়া আছে জাস্ট সেটা বলবেন। অথবা হচ্ছে ধরেন ইউনিট, সেটা যদি কেজিতে থাকে কেজি, অথবা হচ্ছে ধরেন আপনার কোন একটা অন্য কোন স্কেলে দেওয়া থাকে সেটা। সো সবার শেষে হবে ডেটা। আমি যদি ওভারঅল একটা আর একটা ধরি, ছোট্ট করে একটা ব্রিফ করি যে এটা কেন কিভাবে ব্যবহার হয়, সেটা হচ্ছে এরকম যে ধরেন আপনি, যে উদাহরণটা আমি সবসময় দিয়ে থাকি, ধরেন আপনি ক্রিকেট খেলা দেখতে গেছেন, আপনি একজন সাংবাদিক, তাহলে সাংবাদিক রিপোর্টার, আপনি রিপোর্ট করতেছেন, মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গেছেন, সেখান থেকে রিপোর্ট করতেছেন। আপনার ফার্স্ট কথাটা কি হবে? আপনার ফার্স্ট কথাটা কি এরকম হবে কিনা একটু চিন্তা করে দেখেন যে আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-20 খেলা অনুষ্ঠিত হয়েছে। এই কথাটা আপনি বলবেন না ফার্স্ট? সবাই একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন তো, কাদের সাথে কাদের খেলা হলো, এটা কততম খেলা ছিল, একদম ফার্স্ট কথাটাই এটা হবে। নাকি আপনি ফার্স্টেই বলবেন যে আজকে তো সাকিব আল হাসান সে 50 করছে? আপনি কি ফার্স্ট কথাটা এটা বলবেন নাকি প্রথমে আগে ইন্ট্রোডাকশন দিয়ে নিবেন যে আজকে কাদের মধ্যে কাদের খেলা হয়েছে? হ্যাঁ, কেউ যদি আগে থেকেই জানে যে আপনি আগেই কথা বলে ফেলছেন বা আগেই তার সাথে অনেক চেনা মানুষজন হয়, ভিন্ন কথা। কিন্তু এটা চেনা মানুষজনের কথা না, এটা ফর্মাল একাডেমিক হচ্ছে কথাবার্তা। সো অবশ্যই আপনি ফর্মালি আগাতে হলে প্রথমে আপনি রিপোর্ট করার জন্য কি বলবেন যে আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-20 খেলা অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন ফার্স্ট। এরপরে আপনি কি বলবেন, ইন্ট্রোডাকশনটা শেষ হওয়ার পরে এরপরে বলবেন সবচেয়ে যে সিগনিফিকেন্ট ইস্যুটা, যে ধরেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা হয়েছে, বাংলাদেশ 206 রানে হচ্ছে মানে 206 স্কোর করেছে, 206 স্কোর করেছে বাংলাদেশ। সো যেহেতু বাংলাদেশ 206 স্কোর করেছে, কোনোদিন আমরা টি-20-তে 200-র বেশি স্কোর করতে পারিনি, এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। সো এটা যেহেতু একটা সিগনিফিকেন্ট ঘটনা, এটা আপনি ওভারভিউতে বলবেন। ওভারভিউ বা হচ্ছে এখানে যেটা 2 নাম্বার যেটা, এই এটাকে সংক্ষেপে বলতে গেলে যে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ইস্যুটা, এটাকে বলা হয় হচ্ছে ওভারভিউ। সবচেয়ে সিগনিফিকেন্ট ইস্যুটাকে বলা হচ্ছে ওভারভিউ। এবং আপনি এটা না বলে আপনার কাছে যদি মনে হয় যে ওকে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা হয়েছে, এখানে আমাদের মুস্তাফিজুর রহমান 5 উইকেট পেয়েছে, সুতরাং এই সমস্ত ঘটনার মধ্যে মুস্তাফিজুর রহমান 5 উইকেট পেয়েছে, এটা সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা, যেহেতু আপনি এটাকেই বলতে পারেন যে মুস্তাফিজুর রহমান 5 উইকেট পেয়েছে আজকের খেলায়। সো এটাই আপনার জন্য ওভারভিউ। আর ওভারভিউর শুরুতে যেটা লিখতে হয়, এটা হচ্ছে নরমালি 2 সেন্টেন্স লিখবেন, 2 সেন্টেন্স, আর এটা শুরু করবেন হচ্ছে ওভারঅল দিয়ে। ওভারঅল লেখাটা দিয়ে শুরু করতে পারেন, অথবা হচ্ছে ইট ইজ ইভিডেন্ট দ্যাট, ইট ইজ ইভিডেন্ট দ্যাট, ইট ইজ ইভিডেন্ট দ্যাট, এই কথাটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আগে আমরা অল্প অল্প করেই দেখি, এরপরে আমরা আস্তে আস্তে আরো কঠিন দিকে যাব। তাহলে হচ্ছে ওভারভিউতে আপনি কি বললেন, 2টা সেন্টেন্স হবে, 2টা সেন্টেন্স, এবং হচ্ছে শুরু করবেন কিভাবে, হয় শুধুমাত্র ওভারঅল লিখে একটা কমা দিবেন, অথবা হচ্ছে কি বলবেন যে ইট ইজ ইভিডেন্ট দ্যাট, ইট ইজ ইভিডেন্ট দ্যাট।
আরো অন্যান্য দুই একটা ওয়ার্ড আপনি পেতে পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট মুখস্থ করেন বা শিখে রাখেন একটা দুইটাই, কারণ পরীক্ষার হলে তো আপনি একটা দুইটাই লিখবেন, এবং মাস্ট একাডেমিক টাস্ক করে আপনাকে একটা ওভারভিউ লিখতেই হবে। এই টাইপসের ইট ইজ ইভিডেন্ট দ্যাট বললেই হয়ে যাবে, অথবা ওভারঅল বললেই হবে, এটার জন্য এত ওয়ার্ড মুখস্থ করার দরকার নেই। সো আপনি দুইটার মধ্যে যে কোনো একটা বলেন। তার মানে হচ্ছে কি ইন্ট্রোডাকশন আর ওভারভিউ, কোশ্চেনে যেটা থাকবে সেটা কি প্যারাফ্রেজ করে লেখার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন, আর ওভারভিউটা হচ্ছে কি সবচেয়ে সিগনিফিক্যান্ট যে ঘটনাটা সেটা হচ্ছে ওভারভিউ। এখানে আমরা যদি আরেকটু এক্সাম্পল দিচ্ছি এরপরে। আর বডি প্যারা অনে যেটা বলা হয়, ওই যে আমি তখন হচ্ছে আপনাদেরকে কোশ্চেন থেকে নিয়ে আসলাম, যেটা আমি আবার এনে ওখানে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন বডি প্যারা ওয়ানে আপনি কি করবেন, বডি প্যারা হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। আর বডি প্যারা টু তে কি করবেন, এই যে মেক কম্প্যারিজনস হোয়ার রিলেটেড। বডি প্যারা টু তে হচ্ছে যত বেশি কঠিন করা যায়, যত বেশি স্ট্রংলি লেখা যায়, মেক কম্প্যারিজনস হোয়ার রিলেভেন্ট। এটা হচ্ছে বডি প্যারা ওয়ান, বডি প্যারা ওয়ান, আর এটা হচ্ছে বডি প্যারা টু। বডি প্যারা ওয়ানে কি করবেন, সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড সিলেক্টিং দ্য মেইন ফিচার্স। ওকে, আর হচ্ছে বডি প্যারা টু তে কি করবেন, আর মেক কম্প্যারিজনস হোয়ার রিলেভেন্ট। এই যে আপনাকে একটা ঘটনা বলতেছিলাম, ভাইয়া ক্যামব্রিজের ওভারঅল লাস্টের দিকে দেওয়া থাকে, মানে আমি এই কথাটা শুরুর দিকেই বলেছি। জি জি আপু, লেখা যায়, সমস্যা নেই। আচ্ছা আমি কোশ্চেন নিব, একটু পরেই আপনাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। এইগুলা পরে দেখবো আমরা, হ্যাঁ, যা যা কি কি লেখা যায় কি কি লেখা যায় না, অন্যগুলা পরে। আগে দেখেন যে আমাদের নিয়মটা কি, আমাদের নিয়মটা কি। সো ইন্ট্রোডাকশন হচ্ছে জাস্ট প্যারাফ্রেজ করবেন ভাই। আপনারা যে যে সমস্ত লেখাগুলো দিচ্ছেন 100% লেখা যাবে যদি সেটা গ্রামাটিক্যালি ঠিক থাকে আর ভোকাবুলারির মিনিংটা ঠিক থাকে। এগুলোর হাজারো ভাবে লেখা যায়, হাজারো টাইপসের স্যাম্পল থাকবে, বাট গ্রামাটিক্যাল যে রুলসটা সেটা হচ্ছে যে এমপিটি প্রথমে হচ্ছে ম্যানার, এরপর হচ্ছে প্লেস জাতীয় জিনিসগুলো সেকেন্ডে বসে, আর টাইমটা সবার শেষে বসে। আর বডি প্যারা অনেক কি করবেন, জাস্ট এই যে আপনাকে যে উদাহরণগুলো দিচ্ছিলাম, যে ধরেন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা হয়েছে, খেলা অনুষ্ঠিত হয়েছে আজকে বিকাল 10 ঘটিকার সময়, অথবা হচ্ছে বিকাল 5টার সময় খেলা হয়েছে, 5টার সময় খেলা হয়েছে, সময়টা আপনি শেষে দিবেন। সো ওখানে তো আর এভাবে বিকাল 5-6 ঘটিকা থাকবে না, ওখানে একটা সাল থাকবে, অথবা নির্দিষ্ট দিন থাকবে, অথবা হচ্ছে মাস থাকবে। সো যে যে সময়টাই থাকুক সেটা সবার শেষে বলবেন। কোশ্চেনে যা দেওয়া থাকবে পুরোপুরি জাস্ট হচ্ছে প্যারাফ্রেজ করবেন। ওভারভিউ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা আপনাকে যে চার্ট দেওয়া হবে অথবা টেবিল দেওয়া হবে সেটার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে ওভারভিউ। যেমন আপনাদেরকে বলতেছিলাম যে আজকে খেলায় মুস্তাফিজুর রহমান 5 উইকেট নিয়েছে, এটা হচ্ছে আপনার জন্য ওভারভিউ, মানে এটা সবচেয়ে সিগনিফিকেন্ট ইস্যু। অথবা হচ্ছে ধরেন আপনাকে আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে দেখেন, এখানে যে আমরা যে এই যে এখানে ইন্টারনেট ইউজার্স এস পার্সেন্টেজ অফ পপুলেশন, মেক্সিকো হচ্ছে সবচেয়ে লাড্ডু গুড্ডু। এটাকে আপনি ওভারভিউ হিসাবে দিলেও দিতে পারেন যে এমন 3 কান্ট্রিজ, মেক্সিকো ওয়ার দ্য লোয়েস্ট ইন অল টাইমস, সর্বসময়ের জন্য মেক্সিকো হচ্ছে সবচেয়ে কম কম ছিল। অথবা আপনি এটাও বলতে পারেন যে ইউএসএ শুরুতে হাইস্ট থাকলেও একদম শেষে যে এটা দ্বিতীয় অবস্থানে রয়েছিল। অথবা
আপনি কানাডার কথা বলতে পারেন যে কানাডা হচ্ছে সেকেন্ড ছিল এবং হচ্ছে শেষে যে হাইয়েস্ট হয়েছে, অথবা হচ্ছে আপনি শুরুর কথাটাও বলতে পারেন সিগনিফিক্যান্ট। মোট কথা ভাই, এজন্যই হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কাহাকে বলা হয়? যে এমন টাইপসের কোশ্চেন হবে যে যেটা আপনি কমন পাবেন না, কমন পাবেন না, বাট এই টাইপসেরই একটা লাইন গ্রাফ থাকবে, অথবা বার গ্রাফ থাকবে, অথবা হচ্ছে লাইন, অথবা হচ্ছে ম্যাপ থাকবে, অথবা মিক্স চার্টস থাকবে, অথবা পাই চার্ট থাকবে। বাট পাই চার্ট একটু ছোট বড় করে দিলেই, এটা ধরেন একটু উপরে করে দিল, তার মানে আপনার কথাটা ভিন্ন হয়ে গেল। এটা কি বলা হচ্ছে? আপনার ক্রিয়েটিভ। মানে সারা বিশ্বের যত কোশ্চেনই হোক না কেন, এটা যদি একটু ঘুরিয়ে ফিরে এদিক সেদিক করে দেয়, কোশ্চেন পুরা চেঞ্জ। সো বাট স্ট্রাকচার গুলো সেম। কি সেম? এই ওয়ার্ড গুলো সেম। এই ভোকাবুলারি যেগুলো বললাম, যে শো, ডিপিক্টস, ইলাস্ট্রেট, তারপরে হচ্ছে ওভারভিউ এর শুরুতে আপনি বলবেন ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট, অথবা হচ্ছে ইট ইজ ইভিডেন্ট দ্যাট, অথবা আরো কয়েকজন ভিন্ন ভিন্ন ওয়ার্ড লিখছেন, অথবা শুধু ওভারঅল লিখলেও হবে, কোনো সমস্যা নাই। বাট যে কোনো একটা আপনি মুখস্থ রাখেন। অথবা এখানে ওভারভিউতে আর কি কি বলা যায়, যেটা সবচেয়ে হাইস্ট সেটাও বলা যায়। এখানে ধরেন তিনটার মধ্যে সবচেয়ে হাইস্ট কোনটা, কানাডা সবচেয়ে হাইস্ট, এই দিক থেকেও ওভারঅল ওভারভিউটা দিতে পারেন, অথবা সবচেয়ে যে লোয়েস্ট এখান থেকেও ওভারভিউটা দিতে পারেন। এবং এখানে যেটা করবেন যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন। একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি স্ট্রাকচারটা দেখে রাখলেন ভালো করে, এবং হচ্ছে স্ট্রাকচারটা এমন ভাবে দেখে দেখে রাখলেন, জাস্ট এই স্ট্রাকচারটা মেইন পরীক্ষায় শুধুমাত্র কপি করবেন। আর এখানে বোঝাই যাচ্ছে, বারবারই আমি যেটা বলার ট্রাই করতেছি, যে ওভারভিউ মানেই হচ্ছে যেটা সবচেয়ে বড় ধরনের একটা চেঞ্জ, অথবা হচ্ছে ওভারঅল যে ট্রেন্ডটা, অথবা হচ্ছে ধরেন আপনার সিগনিফিক্যান্ট ইস্যু যেটা, সেটাই হচ্ছে আমাদের ওভারভিউতে আসে। সো এখানে তাহলে আমাদের ওভারভিউটা কি হতে পারে? দেখেন এখানে ইট ইজ ওভারঅল দিয়ে, শুধু ওভারঅল দিয়ে কমাও দিতে পারেন, অথবা ইট ইজ ক্লিয়ারলি দ্যাট দিতে পারেন। সো এখানে হচ্ছে আমরা কিভাবে বলতে পারি যে ইট ইজ ক্লিয়ারলি দ্যাট দ্য প্রপোর্শন অফ দ্য পপুলেশন হু ইউজ দ্য ইন্টারনেট। এই যে আমরা বললাম যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইউজ করব, সো ইট ইজ ক্লিয়ারলি দ্যাট দ্য প্রপোর্শন অফ দ্য পপুলেশন হু ইউজ দ্য ইন্টারনেট। শুধুমাত্র আমরা বলতে পারতাম যে ইট ইজ ক্লিয়ারলি দ্যাট, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইউজার্স ইনক্রিজড ইন ইচ কান্ট্রি ওভার দ্য পিরিয়ড শোন। এই যে দেখেন প্রত্যেকটা দেশের আপনার ইন্টারনেট ইউজ টাইম টু টাইম বেড়েছে, একদম মানে বেড়েছে। মাঝে মাঝে ধরেন এখানে এখানে হচ্ছে এটা যদিও সবার লোয়েস্ট, তারপরে কিন্তু বাড়তেই আছে, এখানে এটা বাড়তেই আছে। সো প্রত্যেকটা দেশেই এটা বেড়েছে। সো এইটা একটা ওভারভিউ এর একটা পার্ট, এই কথাটা বলা হয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে এ মার্স লার্জার পার্সেন্টেজ অফ ক্যানাডিয়ানস এন্ড আমেরিকানস হ্যাড অ্যাক্সেস টু ইন্টারনেট ইন কম্পারিজন with Mexicans, and Canada experienced the fastest growth in internet users. এখন ঠিক আছে, দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি যেটা বলতেছিলাম এতক্ষণ, এটা দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে আপনি এই এই কয়েকটা ঘটনার মধ্যে যে কোনোটাকে আপনি সিগনিফিকেন্ট হিসেবে ধরতে পারেন। এখানে ধরেন যে ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই তিনটার মধ্যে সবগুলাই বাড়তেছে, এটাকেও আপনি হচ্ছে সিগনিফিকেন্ট হিসেবে ধরতে পারেন। অথবা হচ্ছে মেক্সিকো হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, এটাকেও আপনি সিগনিফিকেন্ট হিসেবে ধরতে পারেন। অথবা হচ্ছে কানাডা হচ্ছে হাইস্ট পর্যায়ে গেছে, এটাকেও সিগনিফিকেন্ট হিসেবে ধরতে পারেন। সো যে কোনোটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যদি আপনার গ্রামার ঠিক ঠিক থাকে, ভোকাবুলারি ঠিক থাকে, আপনি যে কোনো ভাবে বলেও সেটাতে 8 ব্যান্ড স্কোর অথবা 9 ব্যান্ড স্কোর করতে পারেন, 7 অ্যাভাব ব্যান্ড স্কোর করতে পারেন, অথবা আপনার লেভেল অনুসারে অন্য অন্য আরো অনেক বিষয় থাকে। সো এই সব আপনি লিখতে পারেন। তাহলে যে এখানে কি লেখা আছে যে ওভারঅল ইট ইজ, হয় ওভারঅল বলবেন অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট বলবেন। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য প্রপোর্শন অফ দ্য পপুলেশন হু ইউজ দ্য ইন্টারনেট increased in each country over the period shown. ওভার দ্য পিরিয়ড শোন, এই ওয়ার্ডটা কাইন্ডলি মুখস্থ রাখবেন,
কিছু কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। ওভার দ্য পিরিয়ড শোন মানে পুরো সময় জুড়ে, পুরো সময় জুড়ে এটা বেড়েছে, প্রত্যেকটা দেশের জন্য বেড়েছে। দেখেন ইউএসএ, কানাডা, মেক্সিকো, দেখেন ইউএসএ, কানাডা, মেক্সিকো প্রত্যেকটা দেশের জন্যই সবসময় এটা বেড়েছে, কখনো কমেনি। সো এটাই হচ্ছে ওভারভিউ এর একটা পার্ট, ফার্স্ট পার্ট। সেকেন্ড যেটা বলেছে, আর আমি বলেছি যে ওভারভিউতে দুটো সেন্টেন্স লিখবেন, অথবা হচ্ছে কমা দিয়েও সেন্টেন্স লেখা যায়, এটা আমরা আরো দেখাবো। তাহলে হচ্ছে পরের কথাটা কি বলেছে, মাস লার্জার পার্সেন্টেজ অফ ক্যানাডিয়ানস, মাস লার্জার পার্সেন্টেজ মানে বেশিরভাগ মানুষ কানাডিয়ান এবং আমেরিকার হ্যাড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, ইন্টারনেটে অ্যাক্সেস ছিল, ইন কম্প্যারিজন উইথ মেক্সিকানস। আপনি ইন কম্প্যারিজন উইথ অথবা কম্পেয়ার্ড উইথ এই টাইপের ওয়ার্ডগুলো মুখস্থ রাখবেন। ইন কম্প্যারিজন উইথ অথবা কম্পেয়ার্ড উইথ মেক্সিকানস। সো ওভার দ্য পিরিয়ড শোন আপনার মুখস্থ থাকবে, ওভারঅল মুখস্থ থাকবে, ইন কম্প্যারিজন উইথ অথবা কম্পেয়ার্ড উইথ আপনার মুখস্থ থাকবে। কার সাথে কম্পেয়ার করে? মেক্সিকানের সাথে, মেক্সিকোর সাথে কম্পেয়ার করে। আর মেক্সিকোর মানুষদের বলা হচ্ছে মেক্সিকান, মেক্সিকানস মানে আবার ইউজার্স আর বলা হচ্ছে না, শুধুমাত্র মেক্সিকানসই বলা হচ্ছে। এন্ড কানাডা এক্সপিরিয়েন্সড দ্য ফাস্টেস্ট গ্রোথ ইন ইন্টারনেট ইউজেস, মানে কানাডা ইন্টারনেট ইউজের দিক থেকে সবচেয়ে ফাস্টেস্ট ছিল, মানে সবচেয়ে বেশি তারা ব্যবহার করেছে। এই যে দেখেন কানাডা যে সবচেয়ে হাইস্ট রেটে ছিল, এটা কি বলা হচ্ছে যে কানাডা হচ্ছে মানে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করেছে। সো ইন্ট্রোডাকশনটা আমরা এভাবে হুবহু জাস্ট কোশ্চেন থেকে কপি করে লিখবো, মানে প্যারাফ্রেজ করে লিখবো ইন্ট্রোডাকশন, আর ওভারভিউতে দুইটা সেন্টেন্স লিখবো, ওভারঅল অথবা ইট ইজ এভিডেন্ট দ্যাট দিয়ে শুরু করব, আর কমন ওয়ার্ড গুলো আমরা মুখস্থ রাখবো। আর বডি প্যারা 1 হচ্ছে জাস্ট সামারাইজ এন্ড ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। ওকে, এখন এই বডি প্যারা 1 এটার শুরুতে, আপনি যে কত কমন কথাগুলো বলতে পারেন। এখানে ধরেন আপনি লিখতে পারেন যে লুকিং এট দ্য চার্ট ইন মোর ডিটেইল, আরো বিভিন্ন কথা লেখা যায়, জাস্ট আপনি এই জিনিসগুলো একটু একটু লিখে রাখেন, একটু মুখস্থ করে রাখেন। লুকিং এট দ্য চার্ট ইন মোর ডিটেইল, it is seen that, it is seen that it is seen that এই কথাটা বলে আপনি শুরু করতে পারেন, মানে বডি প্যারা 1 এর কোন একটা লেখায়। আবার হচ্ছে বডি প্যারা 2, যেহেতু এটা শেষের প্যারাগ্রাফ যদি হয়, তাহলে হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন, ফাইনালি ইট হ্যাজ বিন শোন দ্যাট। সো এই কথাগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার বডি প্যারা 1, আর এটা হচ্ছে বডি প্যারা 2। আর ইন্ট্রোডাকশন
প্যারাফ্রেজ করবেন, ওভারভিউতে দুইটা সেন্টেন্স লিখবেন। আর বডি প্যারা ওয়ানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে মেইন ইনফরমেশন গুলো দিবেন। বডি প্যারা ওয়ানে ভাই কোনো ঝামেলা নাই। বডি প্যারা ওয়ানে শুধুমাত্র এখানে যে ডেটা গুলো দেওয়া আছে সেটা আপনি তুলে ধরবেন। বডি প্যারা টুতে আপনাকে ওইভাবে কষ্ট করে আপনাকে হচ্ছে কম্পেয়ারও করতে হবে না, বা হচ্ছে কঠিন করেও লিখতে হবে না। যাদের মানে ব্যান্ড স্কোর টার্গেট হচ্ছে 6.5, যারা 7.5 তারা তো হচ্ছে অবশ্যই অ্যাডভান্স ওয়ার্ড গুলো দিয়ে অবশ্যই লিখবেন। বাট কমন কিছু বিষয় আছে, যেমন রেসপেক্টিভলি এর ব্যবহার যেন আপনার পরীক্ষায় থাকে। রেসপেক্টিভলি কিভাবে ব্যবহার হয়, যেমন ধরেন যে ইউএসএ, কানাডা, মেক্সিকোর 1999 সালে তাদের পার্সেন্টেজ ছিল 8%, 10% আর হচ্ছে 15%। আপনি কি বলবেন যে ইউএস এর পার্সেন্টেজ ছিল 15%, কানাডার পার্সেন্টেজ ছিল 10%, মেক্সিকোর ছিল 8%? আপনি তো তিন জায়গায় বলবেন না, একসাথে বলবেন। সো এটা কিভাবে বলা যায়, এজন্য হচ্ছে একটা রেসপেক্টিভলি এর ব্যবহার রাখবেন। এটা এখানে আমরা লিখে দিচ্ছি রেসপেক্টিভলি, আর ওখানে আমরা হাতে কলমে দেখাচ্ছি। বডি প্যারা ওয়ানে আপনার হচ্ছে রেসপেক্টিভলি এর ব্যবহারটা থাকবে। রেসপেক্টিভলি এর ব্যবহার মাস্ট। আর এখানে দেখেন, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স মানে হচ্ছে আপনাকে কিছু ডেটা সিলেক্ট করতে হবে। ডেটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ধরেন সেটা হচ্ছে শুরু থেকেও হতে পারে, প্রথমে শুরু থেকে বললেন, অথবা তারপরে একটা স্লাইড বললেন, অথবা শেষের দিক থেকে বললেন। দেখেন আমি আপনাকে ডেটা গুলো দেখাচ্ছি। এই যে দেখেন 1999 সালে তাদের ডেটা গুলো কি কি ছিল। 1999 সালের ডেটা গুলো কি কি ছিল। এরপর হচ্ছে 2009 সালের ডেটা। আপনি যে কোনো একটা করে ডেটা ধরেন, জাস্ট এখানে কোনো ধরনের খুব বেশি ঝামেলা করতে হয় না। সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, যেটা আপনার হচ্ছে বডি প্যারা 1। এখানে এই জন্যই আমরা বলি যে রাইটিং টাস্ক 2টা ভাই শুরুতে লিখবেন, কারণ এটা 2/3 মার্ক ক্যারি করে। আর হচ্ছে 2/3 মার্ক ক্যারি করে। অন টপ অফ দ্যাট রাইটিং টাস্ক 1 যেটা, এটা অলরেডি স্ট্রাকচার্ড। এখানে খুব বেশি চিন্তা করার কিছু নাই, কি লিখবেন বা কি কি আইডিয়া হবে, জাস্ট এখানে সবকিছু দেওয়াই থাকে। ইন্ট্রোডাকশনের তো কমন কমন আপনার স্ট্রাকচার মুখস্থই থাকবে, যে স্ট্রাকচারটা আমি আপনাদেরকে লিখে দিলাম। ওয়ার্ড গুলো মুখস্থ থাকবে। এরপরে হচ্ছে সিলেক্টিং এন্ড রিপোর্টিং এর যে কমন কথাগুলো বলা যায় রেসপেক্টিভলি। তারপরে হচ্ছে ধরেন আমাদের বাড়লে কোন কোন ওয়ার্ড গুলো হয়, কারণ ইনক্রিজের সিনোনিম গুলো, ডিক্রিজের সিনোনিম গুলো। এই যে দেখেন এখানে অলরেডি আমাদের ইনক্রিজ ডিক্রিজ সিনোনিম গুলো আমাদের এখানে দেওয়া আছে। জাস্ট এগুলো আপনি একটু মুখস্থ করবেন, মুখস্থ করে সরাসরি কোশ্চেনে কি আছে, কোন ডেটা আছে ওটা দেখে দেখে বসায় দেবেন। তাহলে হচ্ছে আপনার হয়ে যায়। কিন্তু রাইটিং টাস্ক 2তে গ্রামারের অনেক ভিন্নতা থাকে, আইডিয়ার ভিন্নতা থাকে, নাম্বারও বেশি। এজন্য আমরা বলি যে ফ্রেশ মাথায় রাইটিং টাস্ক 2টা লেখেন। আর হচ্ছে রাইটিং টাস্ক 1টা স্ট্রাকচার অনুযায়ী আপনি বসায় দেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ পরীক্ষার ব্যান্ড স্কোর ভালো আসবে। আর আপনি যদি প্রত্যেকটা টাইপস, এখানে ধরেন 7টা টাইপস আছে, আপনি 7টা টাইপসের জন্য মিনিমাম 7 দুগুণা 14টা আপনি খাতা কলমে লিখলেন, এবং হচ্ছে একটু আইডিয়া নিলেন রিডিং পড়ে পড়ে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তাহলে সিলেক্টিং আর রিপোর্টিং দ্য মেইন ফিচার্সটা কিভাবে করবেন, যে এখানে ধরেন 1999 সালের ডেটা আছে, 99 সালের 3টা কান্ট্রি, তাহলে 3টা কান্ট্রিকে নিয়ে বলতে পারেন। অথবা হচ্ছে এখানে 1999, এখানে হচ্ছে ধরেন 2000, এখানে 2000, এটা হচ্ছে 2001, অথবা হচ্ছে 2003। আপনি যে কোনো ভাই, আপনি যে কোনো একটা মানে সাল নিতে পারেন, যে 1999 সালে এত ছিল, 2009 এত হয়েছে, 2003, 5, 7 যে কোনো একটা বলতে পারেন। আপনাকে এই যে সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স মানে সবচেয়ে আপনার কাছে যেটা মেইন মনে হয় সেগুলো আপনি বলবেন। এখানে সব একসাথে বলার দরকার নাই। এখানে ধরেন আপনি কিভাবে বলতে পারেন, যে আমরা ফার্স্ট ক্লাস তো এই জন্য সবগুলো বিষয়ে আইডিয়া দিচ্ছি, এরপরে আমরা খাতা কলমে লিখবো।
এরপরে যখন আমরা এটাই টাস্ক 1টা আমরা করব, তখন আমরা হাতে কলমে লিখবো। আজকে জাস্ট আমরা আইডিয়া নিয়ে কাজ করতেছি বা প্রত্যেকটা টপিক নিয়ে আমরা পরিচিত হচ্ছি আর কি। আচ্ছা, আমি তো অনেক কথা বললাম, আপনারা কতটুকু বুঝলেন একটু আমাকে বলেন তো। আর হচ্ছে দেখেন, যেটা বলতেছিলাম যে এখানে কমন ওয়ার্ড গুলোর জন্য হচ্ছে ভোকাবুলারি আপনারা মুখস্থ করে নেবেন। যেমন হচ্ছে আপনি ধরেন এই জায়গায় কোনো একটা ফিক্সড না যেটা আসলে 8% নাকি 9%, তখন আপনি অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি এই ওয়ার্ড গুলো ইউজ করবেন। কখনই আপনি রিস্কে যাবেন না। যখন আপনি শিওর যে হ্যাঁ এটা হচ্ছে লেখাই আছে 2000 এবং এটা হচ্ছে সরাসরি এটা এসে মিলে গেছে 50% এর সাথে, একদম মিলে গেছে, একটা লাইন দেওয়া আছে, অথবা যে এখানে যেমন লাইন দেওয়া আছে যে এটা হচ্ছে 20%, সো এটা মাস্ট 20%। সো এখানে অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি বললেও বলতে পারেন, না বললে নাও বলতে পারেন। বাট যেগুলো আপনি শিওর না, যেমন হচ্ছে এই যে এখানে মেক্সিকোর যে আছে এটা 10%-এর নিচে, 10%-এর নিচে যদি হয়, 10%-এর নিচে যদি হয়, আপনি তো বোঝা যাচ্ছে 8%, কিন্তু যেহেতু সরাসরি 8% লেখা নাই, সো আপনি এটাকে ধরে নেন যে 9%ও বলতে পারেন, 8%ও বলতে পারেন, কিন্তু আপনি অ্যাপ্রক্সিমেটলি ওয়ার্ডটা ইউজ করেন, অথবা অ্যারাউন্ড ইউজ করেন, অথবা অ্যাবাউট ইউজ করেন। সো এই তিনটা ওয়ার্ডই, একবার যদি অ্যাপ্রক্সিমেটলি বলেন আবার বলবেন অ্যারাউন্ড, আবার যদি অ্যারাউন্ড বলেন তো এক জায়গায় বলেন অ্যাবাউট। সো তিন জায়গায় তিনটা ওয়ার্ড ইউজ করেন। আর দেখেন যত বাড়তেছে, মানে ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে এই একটা ইনক্রিজ যদি একবার বলেন, ট্রাই করবেন যে ইনক্রিজ ওয়ার্ডটা আর ব্যবহার না করার। আপনি রোজ বলতে পারেন, ওয়েন্ট আপ বলতে পারেন, ডিউ, ক্লাইম্ব, অ্যাসেন্ডেড, ইনক্লাইন্ড, এই ওয়ার্ডগুলো বলতে পারেন। আর যদি ডিক্রিজ হয়, এট দ্য সেম টাইম আমাদের ডিক্রিজের ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে, যে ডিক্লাইন বা ডিক্রিজ, ডিক্লাইন অথবা ডিক্রিজ, ডিক্লাইন অথবা ডিক্রিজ। সো এখানে ফেল, ডিক্লাইন, ওয়েন্ট ডাউন, এরপর হচ্ছে রিডিউসড, তারপরে হচ্ছে ধরেন ডিসেন্ডেড, ড্রপড, প্রত্যেকটা ওয়ার্ড আপনি মুখস্থ করে রাখবেন যাতে এক ওয়ার্ড একবারের বেশি লিখতে না হয়। এরপরে হচ্ছে সেম অ্যামাউন্ট এট ভেরিয়াস পয়েন্ট। তো ধরেন এই এই 2001 সালেও ছিল 60%, আবার হচ্ছে 2005 সালেও 60%, দুইটা সেম। তাহলে হচ্ছে লেভেলড অফ, অথবা রিমেইন আনচেঞ্জড, অথবা রিমেইন কনস্ট্যান্ট, রিমেইন স্টেবল, রিমেইন এট দ্য সেম লেভেল, এইভাবে আপনি বলতে পারেন। অথবা যদি সাডেনলি যদি ইনক্রিজ হয়, একটা হচ্ছে নর্মাল ইনক্রিজ হয়, এইভাবে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে হচ্ছে এখানে স্লো বৃদ্ধি হয়ে হঠাৎ করে এরকম উঠে গেছে, অনেক বৃদ্ধি পেয়েছে। সো সাডেনলি বৃদ্ধি পেলে র্যাপিড, স্টিপ, কুইক, ড্রামাটিক অথবা ড্রাস্টিক, ড্রাস্টিক গ্রোথ অথবা ড্রাস্টিক ইনক্রিজ, অথবা ড্রাস্টিক রাইজ অথবা ড্রাস্টিক ক্লাইম, যে কোনো একটা ইউজ করবেন। সো বারবারই বলতেছি ভাইয়া, আপনি এটা মুখস্থ করে রাখবেন, একটা ওয়ার্ড যেন একবারের বেশি ইউজ করতে না হয়, একটা ওয়ার্ড যেন আপনার একবারের বেশি ইউজ করতে না হয়, এজন্য সবগুলোই মুখস্থ করে রাখবেন। এরপরে সাডেনলি ডিক্রিজ যদি হয়, আপনার এই ওয়ার্ডগুলো বলতে পারেন, ফেল, ড্রপ, ডিক্লাইন, ডিক্লাইন র্যাপিডলি, ডিক্লাইন ড্রামাটিক্যালি, অথবা ডিক্লাইন স্টিপলি, অথবা ডিক্লাইন ড্রাস্টিক্যালি। সো আপনি যে কোনো একটা এক জায়গায় বলবেন, পরের জায়গায় ভিন্ন ভিন্ন ওয়ার্ডগুলো বলবেন। দেখেন আমরা এখানে যেগুলো করেছি, যে ধরেন এটা 1999 সালে, তাহলে 1999 সালে কি হয়েছিল, আপনার ইউএসএ এরটা আপনি, এটা হচ্ছে বডি প্যারা 1, জাস্ট হচ্ছে রিপোর্ট করতেছি, সামারাইজ করতেছি, রিপোর্ট করতেছি। তাহলে ইন 1999 সালে আমরা বলতে পারি যে দ্য প্রপোর্শন অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ইন দ্য ইউএসএ ওয়াজ অ্যাবাউট 20%, ওয়াজ অ্যাবাউট 20%, এখানে ধরেন 20% আছে, এই যে এখানে ধরেন এখানে 20%। তাহলে ইন 1999 the proportion of people using the internet in the USA was about 20%, তাহলে 20% হচ্ছে ইউএস এর সংখ্যা। আবার হচ্ছে এখানে আমাদেরকে যেহেতু 1999 সালের কথা বলতেছি, ইউএস এরটা বললে মেক্সিকো আর কানাডাটাও আমরা জাস্ট রিপোর্ট করে দিই। The figures for Canada and Mexico were lower, 10% and 5% respectively। তাহলে রেসপেক্টিভলিটা কিভাবে বললাম, যে এই
Canada and Mexico were lower at 10% and 5%, মানে কানাডা অ্যান্ড মেক্সিকো তাদের রেট হচ্ছে 10% and 5% রেসপেক্টিভলি। মানে হচ্ছে হোপফুলি সবাই জানেন, তারপরেও কারো যেন ইনফরমেশন গ্যাপ না থাকে এজন্য বলতেছি, কানাডা অ্যান্ড মেক্সিকো জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। কানাডা অ্যান্ড মেক্সিকো আর সেকেন্ড অ্যান্ড ফোর্থ, এখানে তো ফোর্থ নাই, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি। কানাডা অ্যান্ড মেক্সিকো ওয়ার সেকেন্ড অ্যান্ড থার্ড রেসপেক্টিভলি। রেসপেক্টিভ মানে কি, এখানে সেকেন্ড শুরুতে আছে, মানে সেকেন্ড হচ্ছে কানাডার জন্য, এখানে থার্ড হচ্ছে পরে আছে, তার মানে থার্ড হচ্ছে মেক্সিকোর জন্য, তার মানে হচ্ছে কানাডা সেকেন্ড সরি, আর মেক্সিকো হচ্ছে থার্ড রেসপেক্টিভলি, মানে হচ্ছে একটার পর একটা, আলাদা আলাদা ভাবে লিখতে হয় না, একসাথে লিখতে হয়। এরপর এরপর হচ্ছে ধরেন 2005-এ এসে, জি জি ভাইয়া, এই যে দেখেন লিখে দিলাম যে রেসপেক্টিভলি কিভাবে আমাদেরকে বলতে হয়। আমি একদম সহজ আর একটা উদাহরণ দেই, দা রান অফ সাকিব, তামিম এন্ড মুশফিকুর রহিম '24, 10 and 89 রেসপেক্টিভলি। দেখেন আমাদেরকে নতুন করে আমাদের সাকিবের রান 24, তামিমের রান 10, মুশফিকুর রহিমের রান 89, এটাই আমাদের একসাথে বলতে হয়নি। সো যেহেতু এখানে তিনটা নামের সিরিয়াল আছে একসাথে, সো নামের সিরিয়াল অনুসারে রানের সিরিয়ালও হবে। যে প্রথম নামটা কার আছে, সাকিবের, তাহলে সাকিব কত রান করছে 24। দ্বিতীয় নামটা কার আছে, তামিম, তাহলে তামিম কত রান করছে 10। তৃতীয় নামটা কার আছে, মুশফিকুর রহিম, সুতরাং মুশফিকুর রহিমের রান হচ্ছে 89। রেসপেক্টিভলির ব্যবহারটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি? বলেন রেসপেক্টিভলি এর ব্যবহারটা কি আমরা ক্লিয়ার হয়েছে কিনা? দুইটা উদাহরণ দিয়েছি যে কানাডা ছিল সেকেন্ড আর মেক্সিকো ছিল থার্ড, আর এখানে হচ্ছে সাকিব, তামিম আর মুশফিক, তাদের রান কত ছিল, তাদের প্রথম জনের রান প্রথম সংখ্যা বোঝায়, দ্বিতীয় জনের রান দ্বিতীয় সংখ্যা বোঝায়, তৃতীয় জনের রান তৃতীয় সংখ্যা বোঝায়। বলে কারো কোনো কনফিউশন আছে রেসপেক্টিভলি নিয়ে? রেসপেক্টিভলি ওকে ওকে, এরপরে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে ঝামেলা যেটা হয় এবং ঝামেলা যেটা আমাদের করতে হবে। কেন ঝামেলা করতে হবে? আমরা যদি বেশি ভালো স্কোর করতে যাই আমাদেরকে ঝামেলাটা আমাদের পোহাতে হবে এবং এটার সাথে ইউজ টু হয়ে যেতে হবে, যেটা হচ্ছে বডি প্যারা 2। বডি প্যারা 2 তে আমাদেরকে দারুণ ভাবে আমাদেরকে
দারুণভাবে আমাদেরকে হচ্ছে কম্পেয়ার করতে হবে। যত বেশি অ্যাডভান্স খেল দেখানোর যা আছে আপনার হচ্ছে এই বডি প্যারা 2 তে দেখাইতে হবে। বডি প্যারা 2 তে এখানে দেখেন আমরা কি বলেছিলাম যে 19 দ্য প্রপোর্শন অফ পিপল ইজ ইন 20%। এখানে যা সহজ সরল কথা। 1999 সালে ইউএসএ ইন্টারনেট ব্যবহার করতে 20%, আর কানাডা আর মেক্সিকো অল্প ছিল, তাদের চেয়ে ইউএসএ এর চেয়ে কত ছিল, তারা ছিল হচ্ছে 10% আর 5%। আর হচ্ছে 2005 সালে ইউএসএ আর কানাডার হচ্ছে অ্যারাউন্ড 70% হয়েছে, while দ্য মেক্সিকো ছিল 25%। যার যা ছিল সেটা জাস্ট আমরা তুলে ধরেছি। সমস্যা যেটা হলো বডি প্যারা 2 তে আমাদের করতে হবে, সেটা হচ্ছে কম্পেয়ার করতে হবে। দেখেন বাই 2009 সালের মধ্যে দ্য পার্সেন্টেজ অফ দ্য ইন্টারনেট ওয়াজ হাইস্ট ইন কানাডা। এটা হচ্ছে হাইস্ট ছিল। অলমোস্ট 100% অফ ক্যানাডিয়ানস ইউজ দ্য ইন্টারনেট, মানে অলমোস্ট 100%। এখানে ধরেন 100% যদি থাকেও, তাও এখানে বলা হচ্ছে অলমোস্ট 100%। অলমোস্ট 100% অফ ক্যানাডিয়ানস ইউজ দ্য ইন্টারনেট কম্পেয়ার টু about 80% of Americans and only 40% of Mexico. তাহলে এই স্ট্রাকচার গুলো বা এই লেখাগুলো আমরা একটু ভালো মতো লাইনগুলো দেখার চেষ্টা করব বা একটু মুখস্থ করব, যাতে সেম টাইপসের স্ট্রাকচার গুলো আমরা হুবহু ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি রকম, যে এখানে ধরেন আমরা যেটা বললাম যে আপনার অলমোস্ট 100% অফ ক্যানাডিয়ানস ইউজ দ্য ইন্টারনেট। ওকে, compared about 80% of Americans and only 40% of Mexicans। তাহলে কম্পেয়ার টুটা আমরা মুখস্থ করে রাখলাম। এবং হচ্ছে শুরুর দিকের যে কথাগুলো, আরো যে আমাদের কম্পেয়ার করতে কি কি ওয়ার্ড গুলো ব্যবহৃত হয় সেটা আমরা যদি একটু দেখে রাখি, তাহলে হচ্ছে দেখা যাবে যে আমাদের মানে খুব বেশি কাজ আসলে থাকবে না। তারপরেও এটার আরো বেশ কিছু অ্যাডভান্সড আছে, স্ট্রাকচার আছে, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা আগে ফার্স্ট যে কাজটা করেন যে এই ওভারঅল মোটামুটি 6.5 পাওয়া যায়, এইটা আপনারা আগে এনশিওর করেন যে ওকে আমি এখন আমার ইন্ট্রোডাকশনটা লিখতে পারি, যাহাই আসুক না কেন আমি ইনশাআল্লাহ ওভারভিউটা বলতে পারবো। এরপর হচ্ছে বডি প্যারা অনের ইনক্রিজ হলে কি কি সিনোনিম ইউজ হয়, ডিক্রিজ হলে কি কি সিনোনিম ইউজ হয়, যখন স্টেবল থাকে তখন আমরা কি কি ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন লেভেল টপ, রিমেইন আনচেঞ্জড, রিমেইন কনস্ট্যান্ট, রিমেইন স্টেবল, রিমেইন মেইনটেইন দ্য সেম লেভেল, এই ওয়ার্ডগুলো আমরা বলতে পারি। আর হচ্ছে কম্প্যারিজন, যে একটার সাথে আরেকটা কম্পেয়ার হলে যে ওয়ার্ডগুলো আমরা বলতে পারি, লিখতে পারি। আর হচ্ছে মোট বডি প্যারা ওয়ানে জাস্ট দুই একটা ডেটা সিলেক্ট করব, যে কোনোটা সিলেক্ট করতে পারেন, প্রথম থেকেও করতে পারেন, মাঝখানে থেকেও করতে পারেন, শেষের দিক থেকেও করতে পারেন। ওকে, আচ্ছা এখানে ধরেন যে বডি প্যারা ওয়ান, বডি প্যারা ওয়ান, বডি প্যারা ওয়ানটা কি, এখানে আমাদের মেইন কাজটা কি, আর বডি প্যারা 2 এর মেইন কাজটা কি, কেউ কি একটু বলতে পারবেন? দৃষ্টি আপু একটু কাইন্ডলি বলেন তো যে আমাদের ওভারভিউ এর কাজটা কি, ওভারভিউটা কিভাবে আসবে? জি ভাইয়া, জি জি আপু কাইন্ডলি একটু বলেন যে ওভারভিউ এর ভাইয়া কাজটা কি। ওভার ওভারভিউতে আমরা মেইন পয়েন্ট গুলো বলতে পারি, আর 2 সেন্টেন্স হইতে হবে। টু মেইন পয়েন্টটা আমরা কিভাবে সিলেক্ট করব? মেইন পয়েন্ট গুলো যেরকম মানে চার্টে যেটা থাকবে সেটা দেখে আমরা মানে তারপর ওইটার উপর ডিপেন্ড করে আমরা ওভারভিউটা লিখবো। মানে এটা কি আমাদের সবসময় হাইস্টটাই বলতে হবে না সবসময় লোয়েস্টটা বলতে হবে? হাইয়েস্টও বলতে পারি, লোয়েস্টও বলতে পারি, যে কোনো একটা থেকে স্টার্ট করে আমরা লিখতে পারি। অথবা মাঝামাঝিও বলতে পারি, তাই না? হ্যাঁ, মাঝে মাঝেও বলতে পারি। মানে যেটা আমাদের কাছে সিগনিফিকেন্ট মনে হয় সেটাই সিগনিফিকেন্ট হচ্ছে মনে আমাদের, হয় সেটা সেটাই দিয়ে আমরা আমরা লিখে বলবো, ফেলতে তাই পারি। না? হ্যাঁ, আহ, ঠিক আছে ম্যাডাম। আর হচ্ছে এই যে কমন যে কিছু কিছু ওয়ার্ড বললাম, ভোকাবুলারি গুলো বললাম, ইনক্রিজ, ডিক্রিজ হ্যাঁ, বা কম্পেয়ার টু, ডিক্রিজ, কম্পেয়ার টু, সেম অ্যামাউন্ট অফ ভ্যারিয়াস পয়েন্ট, তারপরে হচ্ছে সাডেনলি ইনক্রিজ, ওভার দ্য সাডেনলি ডিক্রিজ। পিরিয়ড, এই ওয়ার্ড গুলো আমাদের মুখস্থ থাকতে হবে।
ঠিক আছে, হ্যাঁ, আমি আজকে খুব বেশি ওয়ার্ড দিলাম না, কারণ প্রথম দিকে এইটার সিনোনিমস এর কি কোনো আমরা কিছু পাবো শীটে, হ্যাঁ নাকি হ্যাঁ, আমরা আমরা এটা তো অলরেডি আমরা দিয়েছি না, দেওয়া হয় নাই আপনাদেরকে? আচ্ছা না, এটা তো ফার্স্ট ক্লাস হলো তাই না? হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ, এটা তো এই বেসিক টাস্ক 1 এর ফার্স্ট রাইটিং ক্লাস। একাডেমিক টাস্ক অনেক তো ফার্স্ট ক্লাস, সো ফার্স্ট ক্লাস, আমরা এই ওয়ার্ড গুলো মানে আমরা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তাহলে ম্যাম আর একজনকে ধরি, দেখি কি বলে। জাফর আহমেদ ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটা একটা আহ, একটা রাইটিং দেখাই, এটার আপনি একটু কাইন্ডলি ইন্ট্রোডাকশনটা বলে দিবেন, হ্যাঁ? এটার একটু ভাইয়া ইন্ট্রোডাকশন বলে দেন। এই লেখাটা ধরেন এটা আমাদের কোশ্চেনে আছে, এবং আমরা যে ইন্ট্রোডাকশনটা লিখবো, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা নাই, জাস্ট হচ্ছে কোশ্চেনে যা থাকে ওইটা থেকেই একটু চেঞ্জ করে বলতে হয়। এটার একটু ইন্ট্রোডাকশনটা বলে দেন। ভাইয়া এটা চারটা কোথায় ভাইয়া? এই লাইনটা, এই যে এই লাইনটা, না চার্ট লাগবে না, ইন্ট্রোডাকশনের জন্য চার্ট লাগে না ভাইয়া, জাস্ট সরি, ইন্ট্রোডাকশন। জি জি, শুধুমাত্র ইন্ট্রোডাকশন। This this chart depict or demonstrate about the um, about the about the proportion of marriage and divorce in USA during the period of 30 years. Isn't it, by this chart? ভাই শুনতেছেন? জি জি ভাইয়া, শুনতেছি। They, this chart below depict or demonstrate the regarding the population of USA divorce and marriage rate during the over the period of 30 years. ও ইয়েস, ঠিক আছে ভাইয়া, আপনার কথাটা সম্পূর্ণ ঠিক, আমাদের যে স্ট্রাকচার ছিল ওইভাবেই আপনি বলতেছেন। এখানে দা চার্ট বিলো আমরা দা চার্টই বলবো, তাই না ভাইয়া? এখানে আছে গিভস, আমরা বলবো হচ্ছে ধরেন এখানে demonstrate, illustrate বলতে পারে, অথবা ইলাস্ট্রেটস, এটা হবে সবসময় প্রেজেন্ট টেন্সে, এটা হবে ওই ভার্বটা হবে সবসময় প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স। এরপর হচ্ছে গিভ ইনফরমেশন, কি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এটা আমরা ঘুরিয়ে বলবো যে ইনফরমেশন অ্যাবাউট ইউএসএ ম্যারিজ এন্ড ডিভোর্স রেটস, তাহলে হচ্ছে ম্যারিজ এন্ড ডিভোর্স রেটস অফ দ্য ইউএসএ, এভাবে বলা যায় না? পরেরটা আগে বললাম, আগেরটা পরে বললাম, ম্যারিজ এন্ড ডিভোর্স রেটস অফ ইউএসএ, এটা হচ্ছে ইনফরমেশন। অথবা হচ্ছে ধরেন আপনি এই কথাটাকে আমাদের যে স্ট্রাকচার আমরা দিয়েছিলাম, যে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা, ওই ইনফরমেশনটা আপনি ঘুরিয়ে বলবেন, গেল। এরপরে আছে হচ্ছে দেখেন, বিটুইন 1970 এন্ড 2000, এটা 1970 সাল থেকে 2000 সাল পর্যন্ত আপনি বলতে পারেন যে over the period of 30 years বলতে। হ্যাঁ হ্যাঁ, ওভার দ্য পিরিয়ড শোন ফর 30 ইয়ার্স স্টার্টিং ফ্রম 1970, ঠিক আছে? স্টার্টিং ফ্রম 1970, ওভার দ্য পিরিয়ড শোন ফর 30 ইয়ার্স, 30 বছর ধরে। আর যেটা স্টার্ট দিয়েছে 1970 সালে। এখানে শুধু এটা দেখানো হয়নি, আর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে দ্য ম্যারিটাল স্ট্যাটাস অফ অ্যাডাল্ট আমেরিকানস ইন 2 অফ দ্য ইয়ার, 2 বছরে তাদের ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাডাল্ট আমেরিকানস যারা বয়স্ক, যারা তাদের ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে দেখানো হয়েছে। তারা কি হচ্ছে তারা কি একসাথে থেকেছে, না ম্যারিড, নাকি নাকি ডিভোর্স হয়ে গেছে, সেই 2 বছরের মধ্যে দুইটা নির্দিষ্ট সময়ের মধ্যে 1970 সালে কেমন ছিল, আর 2000 সালে কেমন ছিল, 2টা সাল জাস্ট। সো এটাও আপনাকে বলতে হবে। সো এখানে দেখেন কি বলা আছে, দ্য ফার্স্ট বার চার্ট শোজ দ্য নাম্বার অফ ম্যারেজেস এন্ড ডিভোর্সেস বিটুইন, এইটা ওরা হচ্ছে দেখেন আরো নরমাল করে বলেছে। আপনার কাছে কি মনে হচ্ছে না যে আমরা যদি আরেকটু চেঞ্জ করে লিখি তো আমাদের আরেকটু ভালো হবে? এটা জাস্ট হচ্ছে কপি করা, এটা আমাদের নিজেদের মতো করে না। তা আমরা যেগুলো স্ট্রাকচারটা দিয়েছি এইগুলো যদি আমরা বলি, তাহলে তো আরেকটি স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই না ভাই? জাফর ভাইয়া, হ্যালো?
ওকে, হয়তো মিউট হয়ে গেছে, আমি আনমিউট করে দিচ্ছি। ওকে জি ভাইয়া, ভাইয়া শুনতেছি। তাহলে জি দেখেন এখানে জি ভাইয়া। যেটা বলা আছে ম্যারেজেস এন্ড ডিভোর্সেস বিটুইন ইয়ার 1970 টু 2000, তাহলে হচ্ছে এটার চেয়ে আমরা তো আরো একটু অ্যাডভান্স করে বলতেছি, তাই না? সো আমাদের তো জি ভাইয়া। আরেকটু ভালো স্কোর আসার কথা। এটাতে হচ্ছে 7+ দেওয়া আছে ওয়েবসাইটে, ওখান থেকে জাস্ট নিয়ে আসা, জাস্ট কপি করা। এখানে দেখেন আমাদের এই যে পাই চার্ট কিভাবে হয় সেটা এখানে দেখানো আছে, যে পাই পাই চার্ট, চার্ট, জি ভাইয়া, এটা হচ্ছে পাই ইন্টার চার্ট। পাই চার্ট। এরপরে হচ্ছে ধরেন টেবিল, টেবিল হচ্ছে এখানেও তাই। মোট কথা হচ্ছে আমরা যে 5টা আজকে দেখলাম এটা জাস্ট ডেটা থাকবে। ডেটাটা হচ্ছে বিভিন্ন ভাবে থাকতে পারে, চার্টের পাই চার্টের মাধ্যমে থাকতে পারে, টেবিলের মাধ্যমেও থাকতে পারে, বার গ্রাফের মাধ্যমেও থাকতে পারে, কিন্তু কাজের কাজ একই, তাই না ভাই? কাজের কাজটা কিন্তু একই। এখানে যেমন আছে যে পার্টিসিপেশন ইন কালচার অ্যাক্টিভিটিস বাই এজ, কোন বয়সের মানুষজন কোন কালচার অ্যাক্টিভিটিসে জয়েন করে। তো 16 থেকে 24, অল এজ 16 অ্যান্ড ওভার, 16 এবং তার বেশি। তারপরে হচ্ছে 45 থেকে 74, 16 টু 24 কত পার্সেন্ট মানুষ, 16 থেকে 24 বছর বয়সী কত মানুষ হচ্ছে এই হচ্ছে আন্ডারটেকিং এনি ক্রাফটস, কালচারাল পার্সেজেস এটার মধ্যে অংশগ্রহণ করে, কত পার্সেন্ট, 11%, 11%। সো আপনি প্রথমে কি করবেন, এখানে যে ওয়ার্ডটা আছে, এখানে যে কথাটা দা টেবিল বিলো শোস, এটাকে জাস্ট প্যারাফ্রেজ করে লিখবেন, ওভার ইন্ট্রোডাকশনের কাজ শেষ। এরপর হচ্ছে আপনি ওভারভিউ বলবেন, ওভারভিউতে হচ্ছে আপনার সবচেয়ে বড় ডেটা কোনটা, 35, অথবা হচ্ছে এখানে 35%। সবগুলোই বড়, মানে 35, 22, 17, 22 এটা বোঝা যাচ্ছে, অথবা সবচেয়ে কম হচ্ছে কম্পিউটার বেসড, যেটা কম্পিউটার বেসডে কম, তাহলে সবচেয়ে হচ্ছে কম। এটাও বলতে পারেন অথবা এটাও বলতে পারেন। তো এটা জি হচ্ছে ভাইয়া। ওভারভিউ। ওভারভিউ শুরুতে কি বলবেন, যে ওভারঅল ইট ইজ ইভিডেন্ট দ্যাট দ্য পার্টিসিপেশন ইন এনি পারফরমেন্স এন্ড ক্রাফটস ওয়ার দ্য মোস্ট পপুলার ফর অল এজ গ্রুপস। তার মানে এই যে আমরা যেটা বলতেছিলাম অল পারফরমেন্স হচ্ছে বেশি মানুষ, জি ভাইয়া। তাহলে এনি পারফরমেন্স এন্ড ক্রাফটস, ক্রাফটস এরা দেখতেছে যে বেশি আছে অন্যগুলার চেয়ে। এখানে 19, এখানে আর কোন 19 নাই, এখানে আছে 22, এখানে আর 22 নাই, এখানে আছে 17, 17 এর উপরে আর নাই, এখানে হচ্ছে একটা একটু কম আছে, কিন্তু একটা কম থাকলেও ওভারঅল মানে কি, ওভারঅল মানে হচ্ছে সব দেখে যা সবচেয়ে বেশি বোঝা যেটা। যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে সবগুলা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই বিষয়টা বেশি আছে, তাহলে হচ্ছে ক্রাফটস ওয়ার দ্য মোস্ট পপুলার ফর অল এজ গ্রুপস, এটা ছিল সবচেয়ে পপুলার। এরপরে হচ্ছে আপনি বডি প্যারা 1, বডি প্যারা 2, বডি প্যারা 1 এ যে আপনি ধরেন ডেটা সিলেক্ট করলেন, কম্পিউটার বেসড এর ডেটা জি সিলেক্ট ভাইয়া। করলেন যে এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, এটা বললেন, অথবা এনি ভিজুয়াল আর্টস যেটা মাঝামাঝি লেভেলের, এবং সবগুলো যে Now, আপনি computer based accounts for only 10% in comparison with any performance where is about 35% এরকম আর কি জি এক জি একটা জি করে কম্পেয়ার করতে হবে। জি ভাই, আর হচ্ছে এই বডি প্যারা 2 তে যে কম্পেয়ার করবে, ঠিক জি আছে, ভাইয়া। যে কত কোন এজের মানুষ হচ্ছে ধরেন এখানে আছে হচ্ছে অল এজ এন্ড 16 এন্ড ওভার, 16 এবং তার বেশি বয়সের মানুষ, তারপরে হচ্ছে 45 থেকে 74, তারপর 25, এটা থেকে আপনি কম্পেয়ার করবেন। সুতরাং হচ্ছে আমাদের যেটাই থাকুক না কেন, ডেটা সবগুলোই হচ্ছে ডেটা নিয়ে কাজ করতেছে। পাই চার্ট থাকলেও এখানে দেখেন এই যে পার্সেন্টেজ, তাই না, এখানে এখানে জি ভাইয়া। 15%, 28%, 2%, সব হচ্ছে একই স্ট্রাকচারে হবে, সবসময় একই স্ট্রাকচারে হবে, যেভাবে যে মানে বার গ্রাফে থাকুক, পাই চার্টে থাকুক, মিক্স চার্টে থাকুক, আমাদের রুলসটা স্ট্রাকচারটা সবসময় সেম হবে। জি ভাইয়া। আর এই যে আমাদের ভোকাবুলারি গুলো, এগুলো আমাদের শীট আছে, এই শীট গুলো আপনাদেরকে দিয়ে দেব। আর হচ্ছে পাশাপাশি এই হচ্ছে ওয়ার্ড গুলো মুখস্থ করে নেবেন, আর নির্দিষ্ট যে স্ট্রাকচার আছে, জাস্ট কয়েকটা স্ট্রাকচার গুলো ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন। আর এরপরে হচ্ছে আমাদের এই এই একটা একটা আমরা হাতে কলমে লিখবো। আজকে তো 5টাই দেখালাম, কিন্তু এরপরে 5টা না, যে কোনো একটা আমরা হাতে কলমে লিখবো। আর আরেকটা ক্লাস হবে হচ্ছে ম্যাপ আর ফ্লো চার্টের উপর। ম্যাপের জি নির্দিষ্ট ভাইয়া, এটা একটু আছে, খুব ডিফিকাল্ট লাগে। ম্যাপ আর ফ্লো চার্ট, ওখানেও আপনার ইন্ট্রোডাকশন আর ওভারভিউটা সেম, এইভাবেই বলতে হবে। আর কিন্তু হচ্ছে বডি প্যারা 1 আর বডি প্যারা 2 তে কিছু অন্য অন্য ভোকাবুলারি আছে বা কিছু কমন স্ট্রাকচার লাইন আছে। সো এইভাবে যদি আমাদের আরো 2টা ক্লাস হবে আপনার এই টাস্ক, রাইটিং টাস্ক 1 এর উপর,
সো আশা করি যে আমাদের মানে আপনার প্র্যাকটিস করার জন্য এরপরে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে জয়েন করে আমার খুব উপকার হয়েছে ভাইয়া। আগে তো কোনো কিছু এরকম বুঝতাম না। ওকে, আলহামদুলিল্লাহ, এই ভালোই। যে ভাইয়া ওই যে রাইটিং এর যে 10টা যে গ্রামারের নোটটা দিছিলেন, ওইগুলা তো আমি করলাম। এখন সবগুলা তো ভাইয়া ইউজ করা বেশ টাফ হয়ে যায়। কিছু কিছু ইউজ করলেই তো হবে, যেমন কন্ডিশনাল দিছেন, তারপরে জি, জি, ইয়ে জি। দিছেন আপনার হ্যাভ আপনার ক্যাট। হচ্ছে ভাই ওই যে ওখানকার যে আমরা যে ক্লাস রেকর্ড আর এটা দিছি, ওখান থেকে আপনার জি ভাইয়া। কমন কিছু স্ট্রাকচার মুখস্থ রাখবেন, হ্যাঁ, যেমন ইনভার্টেড সেন্টেন্স, হ্যাঁ 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 হ্যাঁ। কন্ডিশনাল। আপনার পরীক্ষার হলে নতুন করে আর স্ট্রাকচার বানাইতে হবে না, বুঝছেন? নতুন করে স্ট্রাকচার বানাইতে হবে না। আপনি কি করবেন, জাস্ট আগের কোন স্ট্রাকচার কপি করে নতুন আইডিয়াটা বসাবেন শুধু, ঠিক আছে? এখানে যেমন জি ধরেন একটা লাইন আছে যে ইন 99 the proportion of people using the internet in USA was about 20%। তাহলে was about 20% এটা কিন্তু একটা স্ট্রাকচার, তাই না? আর জি প্রথমের ভাইয়া। দিকে the proportion of people, এটাও একটা স্ট্রাকচার। এটা একটা নাউন, জি মাঝখানে ভাইয়া। ইনফরমেশনটা হচ্ছে নতুন। the proportion of people was about, পার্সেন্টেজ জায়গায় পার্সেন্টেজ বসাবেন, এখানে হচ্ছে অন্য একটা তথ্য বসাবেন হয়তো, তাই না? যেমন হচ্ছে এই যে জি ভাইয়া। attending the performance, the proportion of people attending the performance between the age of 16 to 20 was about 15%, তাই না? জি জি। সো এটা হচ্ছে আমাদের ধরেন একটু বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা হচ্ছে একটা লাইন পড়লাম কিন্তু খুব ভালো মতো রিসার্চ করে পড়লাম, যেটাতে পরবর্তীতে আরো 5-10টা লাইন 5-10টা প্রশ্নে আমরা ইউজ করতে পারি। জি জি। ঠিক আছে ভাইয়া, তাহলে ক্লাস আজকের মতো এখানেই সমাপ্তি। সালাম আলাইকুম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আদারওয়াইজ লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। জি, রুমানা বেগম ম্যাম, কোশ্চেন থাকলে বলেন। কারো কি কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম।